এখন আর আমাদের এখানে তাকানোর কিছু নেই, এই জিনিসগুলোর কিচ্ছু এখন আমাদের আর প্রয়োজন নাই, এটা প্রমাণ হয়ে গেছে। এখন আমরা বিয়োগবোধকের জন্য কিভাবে কাজ করতে পারি সেটা একটু দেখব। যোগবোধকের প্রুফ কিন্তু করে ফেলছে, এবার আমরা বিয়োগবোধকের কাজ করবো। সেজন্য আমরা লিখব n যখন বিয়োগবোধক পূর্ণ সংখ্যা। তাহলে এখানে যখন n বিয়োগবোধক পূর্ণ সংখ্যা, যখন n বিয়োগবোধক পূর্ণ সংখ্যা হবে তখন আমরা কিভাবে করবো একটু দেখো। যখন n বিয়োগবোধক পূর্ণ সংখ্যা দিয়ে আমরা একটা বিসর্গ দিয়ে দিছি, তারপর আমরা বলবো যে ধরি এই যে n যেটা, সেই n ইকুয়াল হচ্ছে -m। n ইকুয়াল টু -m কেন ধরেছি? কারণ হচ্ছে n হচ্ছে বিয়োগবোধক পূর্ণ সংখ্যা। বিয়োগবোধক পূর্ণ সংখ্যা মানে হচ্ছে n এর মান নেগেটিভ। n এর মান যেটা নিব সেটা অলওয়েজ নেগেটিভ থাকবে। তো n এর মান যখন নেগেটিভ থাকবে, একটু লিখে দিই, যেখানে m হচ্ছে যোগবোধক পূর্ণ সংখ্যা, m যোগবোধক পূর্ণ সংখ্যা, m হচ্ছে যোগবোধক পূর্ণ সংখ্যা। এখন তোমরা বলবো যে m কিভাবে যোগবোধক পূর্ণ সংখ্যা হয়? আমি তো এখানে -m দেখতে পাচ্ছি। তো ভাই মাইনাস চিহ্নটাকে ইগনোর করো, মাইনাস চিহ্নটা মাথা থেকে ফেলে দাও, শুধু m এর দিকে তাকাও। সে তো অবশ্যই যোগবোধক হইতে হবে। খেয়াল করো, n ইকুয়াল টু -m। কেন? কারণ আমরা বলতে চাচ্ছি এই n অবশ্যই বিয়োগবোধক হতে হবে, n অবশ্যই বিয়োগবোধক হতে হবে। তো n যদি বিয়োগবোধক হতে চায় তাহলে তার মান নেগেটিভ হতে হবে, যে কারণে আমরা n এর মান নেগেটিভ m নিছি। তো m এর মান যদি আমি নেগেটিভ নিই কোনো কারণে, ধরো m এর মান আমি নিছি -1, m এর মান যদি আমি -1 নিই, তাহলে এখান থেকে এই সূত্র অনুসারে m এর মান কি হবে? m এর মান যদি -1 নিই তাহলে n এর মান হবে n ইকুয়াল টু, এখানে যে মাইনাসটা আছে সেই মাইনাসটা থাকবে, আবার m এর জায়গায় আবার -1 বসাইতে হবে। তো ফলশ্রুতিতে কি আসলো? -1 আছে +1। তো এখন কি n এর মান আর নেগেটিভ আসছে? আসে নাই। তার মানে n ইকুয়াল টু, আমি যে -m ধরছি সেখানে m যদি কোনো কারণে নেগেটিভ নেওয়া হয়, m কে যদি নেগেটিভ নেওয়া হয়, মানে m ইকুয়াল টু -1 -2 এরকম নেগেটিভ নেওয়া হয়, তাইলে কিন্তু এই n বান্দা আর কোনোদিন নেগেটিভ আসতে পারবে না। সেজন্য আমরা বললাম যে m হচ্ছে যোগবোধক পূর্ণ সংখ্যা। কিন্তু আমি যদি এখানে -1 নিয়ে +1 নিতাম তাহলে দেখতাম যে ঠিকই সবকিছু ঠিক থাকতো। দেখো m এর মান আমি পজিটিভ নিছি, যোগবোধক নিছি, তখন n এর মান আসছে -1, অর্থাৎ আমরা যেভাবে চাচ্ছি n কে বিয়োগবোধক করতে চাচ্ছি সেভাবেই আসছে। সুতরাং আমরা বুঝতে পারছি যে m যদি যোগবোধক হয় তাহলেই আমরা ঘটনাটাকে মানে সঠিক রূপ দিতে পারতেছি। এই জন্য আমরা বললাম যেখানে m হচ্ছে যোগবোধক পূর্ণ সংখ্যা। ওকে, তো এখন কথা হচ্ছে m যদি যোগবোধক পূর্ণ সংখ্যা হয় তাহলে যেহেতু, আচ্ছা এখানে আমরা ধরে নিছি m যোগবোধক পূর্ণ সংখ্যা, তাহলে আমরা লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি, তাহলে আমরা পাই লিখি, তাহলে দ্বিময় ভরের উপপাদ্য অনুসারে আমরা পাই দ্বিময় ভরের উপপাদ্য মতে পাই, তাহলে দ্বিময় ভরের উপপাদ্য মতে পাই cos θ প্লাস i sin θ হোল টু দি পাওয়ার m ইকুয়াল টু cos m θ প্লাস i sin m θ। এটা লিখতে পারি। তোমাদের অবশ্যই মাথায় ঢুকতেছে না, ঢুকার কথা না, বিষয়টা একটু অদ্ভুত। আমি বলতে চাচ্ছি যে আমরা বিয়োগবোধকের জন্য প্রুফ করব। বিয়োগবোধকের জন্য প্রুফ করার জন্য আমি n ইকুয়াল টু -m ও ধরছি, তারপরে বলছে যেখানে m হচ্ছে যোগবোধক পূর্ণ সংখ্যা, এটাও বুঝছি যে m কে যোগবোধক হইতেই হবে, না হলে সে n কে বিয়োগ বানাইতে পারবে না, সেটা আমরা এখানে রাফে দেখছি। এরপর আমরা বললাম তাহলে দ্বিময় ভরের উপপাদ্য মতে পাই, এটাও আর কি, তাহলে কি প্রুফ হয়ে গেল? না, প্রুফ হয়ে যায় না। একটু খেয়াল করো, আমরা এই প্রুফটা করার আগে, n বিয়োগবোধক প্রুফটা করার আগে যোগবোধকের প্রুফটা করে আসছি। যোগবোধকের প্রুফের সূত্র ছিল এটা, সেটা কি? এই পাওয়ারটা যদি যোগবোধক হয় তাহলে তার জন্য আমি সরাসরি এটা অ্যাপ্লাই করতে পারি, সেটা আমি একটু আগে প্রমাণ করে আসছি। সেই জন্য আমি এখানে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারছি। এখন তুমি বলবো ভাই এটা তো এখানে করতে বলে নেই। হ্যাঁ, আমিও জানি এটা এখানে করতে বলে নেই, কিন্তু আমি এটা এখানে লিখছি যাতে ভবিষ্যতে আমাদের কাজে আসে। ওকে, তাহলে এই মাথার উপর আমি m দিয়ে এটাকে লিখতে পারি। কেন? কারণ m
যোগবোধক পূর্ণ সংখ্যা। আর যোগবোধক পূর্ণ সংখ্যার জন্য উপপাদ্য আমি একটু আগে প্রুফ করে আসছি। তাহলে যোগবোধকের জন্য উপপাদ্যটা সত্য কথাটা বলেও আসছে, এই যে এখানে মুছে দিছি আমি, যোগবোধকের জন্য উপপাদ্যটা সত্য কথাটা লেখা ছিল। তাহলে যেহেতু সে যোগবোধকের জন্য সত্য আর এম একটা যোগবোধক পূর্ণ সংখ্যা, সুতরাং পাওয়ার যদি এম থাকে তার জন্য ডিময় ভরের উপপাদ্য লেখা যায়। কিন্তু বিয়োগবোধক হইলে লেখা যায় কিনা সেটা এখন আমি জানি না। আর আমি বিয়োগবোধক সংখ্যার জন্য এই লাইনটা লিখিও নেই, এই লাইনটা লিখছি যোগবোধক পূর্ণ সংখ্যার জন্য। এই এম 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 যোগবোধক এম এর জন্য এটা লিখছে। ওকে, এটাকে আস্তে আস্তে আমরা বিয়োগবোধকের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ওকে, তো cos θ ইকুয়াল টু এত লিখলাম আমরা। ও সরি আমি আসলে ভুল করে ফেলছি, একদম ভুল করে ফেলছি, যা বুঝাইছি সবই উল্টাপাল্টা হয়ে গেছে। তাহলে এই জায়গা থেকে আমাকে একটু আসলে অতিরিক্ত হয়ে গেছি, এক্সাইটেড হয়ে গেছিলাম, এভাবে বোঝানো সম্ভব না, সরি। আমরা এভাবে লিখবো, তাহলে cos θ প্লাস i sin θ হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু, আসলে n না লিখলে আমি আর কোনোদিন n কে আনতে পারবো না, সেটা আমি খেয়াল করিনি। তাহলে cos θ প্লাস i sin θ হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু, আমরা কিন্তু এবার ডিময় ভরের উপপাদ্যটা লিখে ফেলতে পারি না, খুব ভালো করে খেয়াল করো। cos θ প্লাস i sin θ হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু আমরা এখন লিখে ফেলতে পারি না যে cos n θ প্লাস i sin n θ, সেটা লিখে ফেলতে পারি না। কেন? কারণ n হচ্ছে আমাদের জন্য এখন বিয়োগবোধক পূর্ণ সংখ্যা, আর বিয়োগবোধক পূর্ণ সংখ্যার জন্য আমরা এখনো প্রুফ করিনি, যার কারণে আমরা এভাবে লিখব cos θ প্লাস i sin n θ হোল টু দি পাওয়ার n এর জায়গায় আমরা লিখ মাইনাস m। খুব ভালো করে খেয়াল করবা, এই n এর জায়গায় আমরা জাস্ট মাইনাস এমটা বসাইতে পারি, এটা জাস্ট মান বসানোর মতো হয়েছে। n এর জায়গায় আমরা মাইনাস m বসাইতে পারছি, কিন্তু আমরা কিন্তু ডিময় ভরের উপপাদ্য অ্যাপ্লাই করি নাই, সেজন্য আমি এখানে বলিও নাই তাহলে ডিময় ভরের উপপাদ্যের সাহায্য পাই, বলি নাই, কারণ আমি ডিময় ভরের উপপাদ্য অ্যাপ্লাই করি নাই। ওকে, তো এখন এটাকে আমি এভাবে লিখতে পারি, দেখো এই জায়গাটা যেমন আছে তেমন থাক, আমরা এই পাঁচটাকে লিখবো খালি। ইনভার্স রাশিগুলোকে আমরা এভাবে লিখতে পারি 1/cos θ প্লাস i sin θ হোল টু দি পাওয়ার m, এভাবে লিখতে পারি। কিভাবে? দেখো, ইনভার্স চিহ্নটার বদলে 1/, দিতে হয়, আর ইনভার্স চিহ্নের বদলে যেহেতু 1/, দিছো, আর বাকি যা আছে সব নিচে বসাইতে হয়, এটাই হচ্ছে ইনভার্স চিহ্নকে লেখার নিয়ম। আমি একটু দেখাই দিই। a ইনভার্স 1 মানে হচ্ছে 1/a, a ইনভার্স 2 মানে হচ্ছে ইনভার্সের বদলে দিব 1/, আর তাহলে ইনভার্সের বদলে যদি 1/, দিই তাহলে কি বাকি আছে? a আর 2, তাহলে a স্কয়ার হচ্ছে নিচে। এভাবে করে চিন্তা করতে হয়। তাহলে এখানেও ঠিক ইনভার্সের বদলে 1/, দিছি, আর বাকি যা আছে তা আমরা নিচে বসাই দিছি। ওকে, এভাবে আমরা চাইলে লিখতে পারি। এখন খেয়াল করো, এই যে নিচের রাশিটার দিকে তাকাও, নিচের রাশিটার জন্য আমরা কিন্তু ডিময় ভরের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। কিভাবে? দেখো, এমটাকে পাশে নিয়ে আসতে পারি, cos m θ প্লাস i sin m θ, i sin m θ। ওকে, এই কাজটা আমরা করতে পারি উপরে 1। কেন করতে পারি? কারণ হচ্ছে এটার পাওয়ার এখন কিন্তু নেগেটিভ নাই, দেখো m, আর m হচ্ছে যোগবোধক, এখানে নেগেটিভ ছিল, যখন আমরা এখানে ইনভার্স ছিলাম তখন আমরা মাইনাস m দেখতে পাচ্ছিলাম, দেখো মাইনাস m, এটার জন্য আমি ডিময় ভর অ্যাপ্লাই করতে পারি না, অর্থাৎ এই মাইনাস m কে আমি সরাসরি এখানে ঢুকাই ফেলতে পারি না, কারণ আমি এটা প্রমাণ করি নাই এখনো। তো আমরা যখন ওকে ইনভার্স করছি তখন যেটা দেখতে পাচ্ছি সেখানে m এর সামনে কোনো মাইনাস চিহ্ন দেখা যাচ্ছে না, তো m যেটা দেখতে পাচ্ছি সেই m কিন্তু যোগবোধক। যেহেতু m যোগবোধক, আর যোগবোধকের জন্য আমরা উপপাদ্য একটু আগে প্রমাণ করে আসছি, সেহেতু আমরা m এর জায়গায় এটা লিখে দিতে পারি, এটার জায়গায় এটা লিখে দিতে পারি, আর সেটা হচ্ছে ডিময় ভরের উপপাদ্য অ্যাপ্লাই করছি আসলে। তাহলে আমরা বলবো যেহেতু m যোগবোধক, তাহলে পাশে লিখে দিব যেহেতু m যোগবোধক, তাই ডিময় ভরের উপপাদ্য অনুসারে এই যে এখানে একটা সাইড নোট বিশাল করে লিখতেছি, এই সাইড নোটটা না লেখার জন্যই আমি আসলে এখানে ডিময় ভরের উপপাদ্য অনুসারে এভাবে করে লিখতে চাইছিলাম, লিখি নাই যখন বাদ দিই। ডিময় ভরের উপপাদ্য অনুসারে পাই এই যে cos θ প্লাস i sin θ হোল টু দি পাওয়ার m ইকুয়াল টু হচ্ছে cos m θ প্লাস i sin m θ। ওকে, অর্থাৎ এটা সমান এটা সমান এটা, এই নিচেরটা, এই নিচের এটা সমান নিচের এটা লিখে দিছি, সাইড নোট দিয়ে দিছি, ব্যাচ কাজ শেষ।
কি বলছি, তাহলে এটাকে আমরা প্রথমে ইনভার্স থেকে নর্মাল ইনভার্স থেকে এভাবে করলাম, ভগ্নাংশ করলাম, তারপরে এখানে আসলাম, আর এখানে আমরা ডি ময়বরের উপপাদ্যটা অ্যাপ্লাই করছি, সেটা আমরা পাশে সাইড নোট দিয়ে দিলাম যে ডি ময়বরের উপপাদ্যটা ব্যবহার করছি। কেন ব্যবহার করতে পারছি? কারণ এম হচ্ছে যোগবোধক পূর্ণ সংখ্যা। ওকে, এরপরে আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে এর নিচে যেটা আছে কস এম থিটা প্লাস আই সাইন এম থিটা, এটার বিপরীত চিহ্নের একটা উভয় পক্ষে হর ও লবে গুণ করে দিব। তাহলে নিচে আছে কি কস এম থিটা প্লাস আই সাইন এম থিটা, এটা এখানে আছে, আর উপর আছে 1। ওকে, আমরা এটার বিপরীত একটা গুণ করব। বিপরীত মানে যেখানে পজিটিভ নেগেটিভ, এটাকে অনুবন্ধী বলা হয়, জটিল সংখ্যার অনুবন্ধী। তাহলে কজ এম থিটা মাইনাস আই সাইন এম থিটা, এখানে গুণ করলাম, একইভাবে এখানেও গুণ করলাম, কজ এম থিটা মাইনাস আই সাইন এম থিটা। ওকে, এতে হইল কি, এই উপরে নিচে গুণ করলে এটার এটা এমনও কাটা যায়, আর এটা আগের লাইনের সাথে ঠিক থাকে। তাহলে হর ও লবে এরকম একই রকম রাশি গুণ করা যায়। তাহলে আমরা এখানে যেটা আছে তার অনুবন্ধীটাকে গুণ করছি। এখন আমি একটু মুছে লিখে দেখাবো, নিচের রাশিটাকে আমি মুছে এই জায়গাতেই লিখে দেখাবো। আচ্ছা, আরেকটা লাইন লিখি, তারপরে মুছবো। আরেকটা লাইন এখানে লিখি। তাহলে এর পরের লাইন আমি এখানে লিখতেছি, বাম পাশে তো এটা আছেই সবসময়। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, উপরে কস এম থিটা মাইনাস আই সাইন এম থিটা ডিভাইডেড বাই, এটা যখন আমরা গুণ করব তখন আমরা কি করব, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র অ্যাপ্লাই করবো। আর এটা করার জন্য আমরা এই কাজটা করছি। দেখো এটাও কজ এম থিটা, এটাও কজ এম থিটা, তাহলে এটা হচ্ছে আমার জন্য এ, তাহলে এটাও আমার জন্য এ। এটা হচ্ছে আই সাইন এম থিটা, এটাও হচ্ছে আই সাইন এম থিটা, এটা হচ্ছে আমার জন্য বি, আর এটাও আমার জন্য হচ্ছে বি। তাহলে দেখো মাঝখানে একবার প্লাস চিহ্ন, মাঝখানে একবার মাইনাস চিহ্ন, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে কজ স্কোয়ার এম থিটা প্লাস মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে বি, দেখো বি কি আই সাইন এম থিটা, এটা হচ্ছে বি, আই সাইন এম থিটা এটা হচ্ছে বি। তাহলে বি স্কোয়ার কি হবে, আই স্কোয়ার সাইন স্কোয়ার এম থিটা। থিটার উপরে স্কোয়ার হয় না, তুমি যখন স্কোয়ার করবা তখন দেখবে থিটার উপরে স্কোয়ার, তুমি বাড়তি যা স্কোয়ারটা আনবা সেটা থিটার উপরে পড়বে না। তাহলে এই হচ্ছে দুইজনকে গুণ করলাম, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেছে। একইভাবে একই লাইনে আমি এই কাজটা করে দিব, আই স্কোয়ার মানে হচ্ছে -1। তাহলে আই স্কোয়ার সমান যদি -1 হয়, তাহলে এখানে আমরা +1 লিখে দিতে পারি, মাইনাস মাইনাসে প্লাস, কারণ আগেই মাইনাস ছিল একটা, আই স্কোয়ারের কারণ 8টা -1 আসবে, ওই মাইনাসে মাইনাসে আমরা এটা প্লাস লিখে দিতে পারি। ওকে, এরপরের লাইনে আমরা কি করব, এরপরের লাইনে এ দেখো কজ স্কোয়ার এম থিটা সাইন স্কোয়ার এম থিটা দোনোটা একই, অর্থাৎ এই থিটা একই, এম থিটা একই। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে পরের লাইন আমরা এখানে লিখে দিব 1। ওকে, তাহলে এর পরের লাইন আমরা লিখব কজ এম থিটা মাইনাস আই সাইন এম থিটা। ওকে, তার মানে এই কজ থিটা প্লাস আই সাইন এম থিটা হোল টু দি পাওয়ার এত সমান কজ এম থিটা মাইনাস আই সাইন এম থিটা, আসলে এখনও প্রুফ হয়নি। তো আমরা এখন এখান থেকে আরও ডিটেলসে গিয়ে এটাকে শেষ করে প্রুফ করে দেওয়ার চেষ্টা করব। এখন এই মাইনাসটাকে নিয়ে আমাদের যত প্রবলেম, খেয়াল করো। এবার আমি তোমাদেরকে অবশ্যই থাবড়ি সূত্র শিখেছিলাম, তোমাদের নিশ্চয় মনে আছে থাবড়ি সূত্র। এখন আর এত থাবড়ানোর দরকার নেই, জাস্ট তুমি জেনে রাখো যে কজ মাইনাস থিটা আর সাইন মাইনাস থিটা, এই দুজনের পার্থক্যটা কি? কজ মাইনাস থিটা মানে হচ্ছে শুধুই কস থিটা, অর্থাৎ এখানে তুমি যতই মাইনাস ইউজ করো না কেন সেটা অটোমেটিক্যালি প্লাস হয়ে যাবে। কস কখনো নেগেটিভ করতে পারে না, তার থিটা যতই মাইনাস আচরণ করুক সে সবসময় তাকে প্লাস করে দেয়। আমি এটা এভাবেই পড়েছিলাম যে ওকে তুমি যতই থাবড়াও কোনো লাভ নাই, ও ওই রকমই থেকে যাবে। আর ও হচ্ছে চরম বেয়াদবের বেয়াদব। এই তুমি ডান হাতে থাপ্পড় মারছো, ও তোমাকে দিবে বাম হাতে থাপ্পড়। তাহলে কস মাইনাস থিটা সমান হচ্ছে একটা মাইনাস, তারপরে সাইন থিটা, সরি সাইন মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা, মাথা কাজ করতেছে না। কস মাইনাস থিটা সমান হচ্ছে শুধুই কস থিটা, অর্থাৎ নেগেটিভটার কোনো হদিশ আর পাওয়া যাবে না। কিন্তু সাইন মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা। তখন আমরা এই জিনিসগুলোকে উল্টা দিকে ব্যাক করানোর চেষ্টা করব, একটু খেয়াল করো। উল্টা দিকে ব্যাক করালে কি হয়, আমি এই কস এম থিটা যেটা, সেটা আমি এভাবে লিখব কস মাইনাস এম থিটা, কোনো অসুবিধা নেই, কারণ আমাদের থিটা মানে হচ্ছে এম থিটা পুরোটাই আমাদের জন্য থিটা, তাহলে আমি এম থিটার সামনে একটা মাইনাস বসে দিয়েছি, কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে কস এই মাইনাস দেওয়া আর পজিটিভ লেখা একই কথা, কারণ এটা এখানেই চলে আসবে শেষ পর্যন্ত। কস মাইনাস এম থিটা সমান শুধুই কস এম থিটা, পজিটিভ হয়ে যাবে। আর এটাকে আমি করব কি, এই মাইনাস চিহ্নটাকে আমি প্লাস লিখব, তারপরে আই লিখব, তারপরে সাইন
মাইনাস এম থিটা লিখব। এখন এই মাইনাস চিহ্নটা কেন প্লাস করে দিলাম খেয়াল করো, এই মাইনাস চিহ্নটা প্লাস করে দেওয়ার কারণ হচ্ছে এই সাইন মাইনাস এম থিটা, এটাকে আমি একটু এখানে লিখে দেখাই। সাইন মাইনাস এম থিটা আমার উপরে কি করবে দেখো, সাইন মাইনাস এম থিটা, এটা যখন আমি ভাঙবো তখন এটা হয়ে যাবে মাইনাস সাইন এম থিটা। অর্থাৎ এটাকে যখন আমি ভাঙবো তখন আমি অটোমেটিক্যালি একটা মাইনাস পাবো, মাইনাস সাইন এম থিটা, ওই মাইনাস সাইন এম থিটাটা পেয়ে যাবো, মাইনাস সাইন এম থিটা। অর্থাৎ এটাকে আমি এভাবে লিখতে গেলে প্লাস দিয়েই লিখতে হচ্ছে, অন্যভাবে লিখলে কিন্তু হবে না। তুমি যদি এখানে মাইনাস দাও আর এটাকে এভাবে লিখো তাহলে কিন্তু হবে না। কেন? কারণ এ একটা নেগেটিভ চিহ্ন উৎপাদন করবে, এই বান্দা একটা নেগেটিভ চিহ্ন উৎপাদন করবে, ওই নেগেটিভ চিহ্নটা ওর সাথে গুণ হয়ে এই লাইনের সাথে মিলাই দিবে। তাহলে আমি একটু পিছনের দিকে মিলে কিনা সেটা দেখি। কস মাইনাস থিটাকে পজিটিভ করে ফেলা যায়, কস মাইনাস থিটা সমান হচ্ছে শুধুই কস থিটা, কোনো নেগেটিভ আসবে না। আর এখানে প্লাস সাইন মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা। তাহলে এখানে যে প্লাসটা আছে ওর সাথে এই মাইনাসটা এসে গুণ হবে এবং এটা সাইন থিটা হয়ে যাবে। বিষয়টা এখান থেকে আমরা ব্যাখ্যাটা পাচ্ছি, তোমরা আগে পড়ছো, সেজন্য আমি আর এখন বেশি কিছু বুঝাচ্ছি না। ইকুয়াল টু কস, এই মাইনাস এম এর বদলে আমরা কি নিয়েছিলাম দেখো, মাইনাস এম এর বদলে আমরা নিচ্ছি এন, তাহলে আমরা লিখতে পারি কস এন থিটা প্লাস আই সাইন, এই মাইনাস এম এর বদলে আমরা নিয়েছিলাম এন, সেজন্য আমরা লিখতে পারি এন থিটা। তাহলে দেখো কস থিটা প্লাস আই সাইন এন থিটা, যেখানে এন হচ্ছে নেগেটিভ, এন এর মান -1 এবং শেষ পর্যন্ত -1 এর জায়গায় আমরা এন বসাইছি, অর্থাৎ এটার জন্য কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা এটা ব্যবহার করা যায়। তো এই জন্য আমাদের দুটো সূত্র এখানে এক্সট্রা জানা দরকার, সেটা হচ্ছে কস মাইনাস থিটা মানে হচ্ছে শুধুই কস থিটা, আর সাইন মাইনাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা। তাহলে মাইনাস সাইন থিটাকে আমি সাইন মাইনাস থিটা লিখতে পারি, এটা মাইনাস সাইন থিটাকে আমি সাইন মাইনাস থিটা লিখতে পারি। তো এখান থেকে কিন্তু মাইনাস চিহ্নটাকে আমি অ্যাপ্লাই করে ফেলছি, মাইনাস সাইন থিটাকে সাইন মাইনাস থিটা লিখছি উল্টা দিকে, তাহলে এখানে চিহ্নটা অটোমেটিক্যালি আমাকে পজিটিভ করতে হবে। এটুকুই হচ্ছে এখানকার কাজ। তো এখন আমরা বুঝে গেলাম যে উপপাদ্যটা বিয়োগবোধক পূর্ণ সংখ্যার জন্য সত্য। তাহলে আমরা বলবো যে সুতরাং, এখানে লিখবো, আমি বলতেছি তোমরা লিখবা, এখানে লিখবো সুতরাং উপপাদ্যটি বিয়োগবোধক পূর্ণ সংখ্যার জন্য সত্য। ওকে, তাহলে একটু আগে লিখছিলাম যোগবোধক পূর্ণ সংখ্যার জন্য সত্য, আর এখন আমরা লিখলাম বিয়োগবোধক পূর্ণ সংখ্যার জন্য সত্য। এবার আমাদের তৃতীয় প্রমাণ, যেটা হচ্ছে মূলদীয় ভগ্নাংশের জন্য এটাকে প্রমাণ করতে হবে। আর মূলদীয় ভগ্নাংশের সময় ইকুয়াল আসবে না, একটি মূল আসবে, অর্থাৎ যে কোনো একটা আনসার আসবে, যে আনসারটা ওর কি হবে, যে আনসারটা ওর ওই ফরম্যাটে আসবে, কজ এন থিটা প্লাস আই সাইন এন থিটা ফরম্যাটে আসবে। তাহলে আমরা বলবো যে যখন এন মূলদীয় ভগ্নাংশ, যখন এন মূলদীয় ভগ্নাংশ, মূলদীয় ভগ্নাংশ, তো মূলদীয় ভগ্নাংশ কি জিনিস সেটা আমাদেরকে একটু চেনা দরকার। মূলদীয় ভগ্নাংশ মানে হচ্ছে সে সকল ভগ্নাংশ যেগুলো আসলে মূলদ ভগ্নাংশ যেগুলোকে বলা হয়, অমূলদ নয়, এরকম। ওকে, তো আমরা ভগ্নাংশকে পি বাই কিউ দ্বারা প্রকাশ করি, পি বাই কিউ দ্বারা প্রকাশ করি। ওকে, আমরা ভগ্নাংশকে পি বাই কিউ দ্বারা সবসময় প্রকাশ করব, এবং কিউ এর মান যেন 1 না হয়, কিউ এর মান যেন 1 না হয়, কারণ কিউ এর মান যদি 1 হয়ে যায়, যদি কিউ এর মান 1 হয়ে যায় তাহলে সেটার ভগ্নাংশ থাকে না। খেয়াল করো, আমি একটা ভগ্নাংশ লিখে দেখাই, ধরো পি বাই 2, তাহলে পি হচ্ছে ধরো 3 আর কিউ হচ্ছে 5, এটা একটা ভগ্নাংশ। কিন্তু যদি এমন হইতো আমি কিউর মান যদি 1 চিন্তা করতাম, কিউর মান যদি 1 চিন্তা করতাম নিচে, তাহলে সেটা আর ভগ্নাংশ থাকতো না, সেটা পূর্ণ সংখ্যা হয়ে যেত, কারণ নিচে 1 থাকা মানে এটা আসলে 3 বোঝাচ্ছে। তুমি 3 কে চাইলে জোর করে ভগ্নাংশ বানাইতে পারো, ভগ্নাংশ কল্পনা করা যায়, কিন্তু সে আসলে ভগ্নাংশ নয়, সে পূর্ণ সংখ্যা। সেজন্য আমরা বললাম যে কিউ যেন 1 না হয়, কিউর মান মানে নিচে যে রাশিটা, নিচে যে সংখ্যাটা, সেটা যদি 1 হয়ে যায় তাহলে সে আর ভগ্নাংশ হতে পারবে না। ওকে, তো এখন আমরা এই কথাগুলো বলে একটু শুরু করে সুন্দরভাবে, এটা এই লাস্টের অংশটা শুরু করা বা বোঝানো এটা একটু ঝামেলা। আমরা বলি যে ধরি এন সমান হচ্ছে পি বাই কিউ, যেহেতু মূলদীয় ভগ্নাংশ বলছি সেহেতু এন সমান ভগ্নাংশের মতো করে ধরতেছে, যেখানে 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 পি যোগবোধক বা বিয়োগবোধক পূর্ণ সংখ্যা, মানে বলতেছে যেখানে পি হচ্ছে যোগবোধক হইতে পারবে, বিয়োগবোধক হইতে পারবে, অর্থাৎ এই পি এর মান -1, -2, -3, -4, -5, -6 হইতে পারবে, কোনো অসুবিধা নেই।
আর কিউ হচ্ছে এবং কিউ যোগবোধক পূর্ণ সংখ্যা। শব্দটা এখানে আটে নাই, যোগবোধক পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 1। ওকে, তাহলে আমরা সব কন্ডিশন লিখে বলছি। এই পি উপরে যেটা আছে সেটা প্লাসও হইতে পারবে মাইনাসও হইতে পারবে, কিন্তু নিচে যেটা হবে সে অবশ্যই পজিটিভ হবে এবং সে যেন 1 না হয়, পজিটিভ 1 না হয়। 1 2 হইতে পারবে, পজিটিভ 2 পজিটিভ 3 হইতে পারবে, কিন্তু 1 হইতে পারবে না। ওকে, তো এখন আমরা কাজ শুরু করি, একটু লেখাটা একটু অন্যরকম। তাহলে বলবো যে যেহেতু যে কোনো যোগবোধক পূর্ণ সংখ্যার জন্য, যেহেতু যে কোনো যোগবোধক পূর্ণ সংখ্যার জন্য, যেহেতু যে কোনো যোগবোধক পূর্ণ সংখ্যার জন্য ডিময় ভরের উপপাদ্যটি সত্য। আমরা এটা প্রমাণ করে আসছি একটু আগে, ডিময় ভরের উপপাদ্যটি সত্য। তাহলে কি বললাম, যোগবোধক পূর্ণ সংখ্যার জন্য ডিময় ভরের উপপাদ্যটা আসলে সত্য, সেটা আমরা জানি। সেহেতু যে কথাটাকে আমাদের বলার দরকার আছে, এই 1 নাম্বারকে আমাদের কোনো এখন 1 নংয়ের উভয় পক্ষে কিউতম বীজ বা মূল নিয়ে পাই সত্য। সেহেতু তাহলে আমরা কিন্তু প্রথমেই প্রমাণ করছিলাম যে যোগবোধক পূর্ণ সংখ্যা n যদি যোগবোধক পূর্ণ সংখ্যা হয় তাহলে ডিমবোধক উপপাদ্য সত্য কিনা আমরা দেখছিলাম যে সেটা সত্য হয়েছে। তো এই জন্য আমরা বলছি যে কোনো যোগবোধক পূর্ণ সংখ্যার জন্য যেহেতু ডিমবোধক উপপাদ্যটা সত্য, সেহেতু আমি এখন যেটা লিখব, সেহেতু আমরা পাই এখানে একটু শুরুটা একটু মাথায় রাখতে হবে যে কিভাবে শুরু করতেছি। cos থিটা বাই কিউ প্লাস I sin theta by q হোল টু দি পাওয়ার q ইকুয়াল টু লিখে দেওয়া যাবে, ইকুয়াল টু cos q ইন্টু থিটা বাই কিউ প্লাস I sin q ইন্টু থিটা বাই কিউ, এভাবে লেখা যাবে। বিষয়টা কি, বিষয়টা হচ্ছে আমরা থিটাকে আমরা লিখলাম কিউ বাই, মানে থিটা যেটা থিটাকে আমরা লিখলাম থিটা বাই কিউ আকারে, আর এই মাথার উপরে কিউ দিছি। যেহেতু কিউ অনেক আগে লিখছি, কিউ হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যায়, দেখো কিউ যোগবোধক পূর্ণ সংখ্যা। তাহলে কিউ যদি যোগবোধক পূর্ণ সংখ্যা হয় তাহলে সে ডিময় ভরের উপপাদ্য অনুসারে এই পাশে গুণ হবে, এই পাশে গুণ হয়ে এভাবে বসানো যাবে। আর এটা যদি ঠিকঠাকভাবে গুণ হয় তাহলে আমরা দেখবো কিউ কিউ কাটা যাবে, ফলে আমরা পাবো cos থিটা প্লাস I sin থিটা, এভাবে পাবো। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখি, 1 নম্বর সমীকরণ। তাহলে কি করলাম আমরা, আসলে এখানে এই জায়গাটা একটু মনে রাখতে হয় যে এইভাবেই শুরু করতে হবে। তুমি যদি অন্য কিছু দিয়ে শুরু করো তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবা, আনসারটা ঠিকভাবে আনতে পারবে না। যেহেতু যে কোনো যোগবোধক পূর্ণ সংখ্যার জন্য ডিময় ভরের উপপাদ্য সত্য, তাহলে কিউ একটা যোগবোধক পূর্ণ সংখ্যা, তো ওর জন্য ডিময় ভরের উপপাদ্য অ্যাপ্লাই করা যাবে। আর এখানে শুধুমাত্র আমরা যেটা করছি সেটা থিটা বাই কিউ লিখছি, এটা একটু মনে রাখলে কিছুই হয় না। এখানেও পাওয়ারও কিউ, এখানে আমরা থিটা বাই কিউ দিয়ে সমীকরণটাকে সাজানোর চেষ্টা করছি। আর আমরা পাইছি cos থিটা প্লাস I sin থিটা, মানে এত সমান cos থিটা প্লাস I sin থিটা, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এখন কথা হচ্ছে আমরা এই 1 নম্বর সমীকরণের উভয় পক্ষে কিউতম মূল নিব। 1 নম্বর সমীকরণের উভয় পক্ষে আমরা কিউতম মূল নিব। আমি হয়তো এটা একটু গুছাই করাবো, আমি বইয়ের মধ্যে এটা সাধারণত করাই না, কারণ হচ্ছে এটা একটু অদ্ভুত লাগে। কিউতম মূল নিলে পাই। ওকে, তাহলে লিখি যে এখন 1 নং এর উভয় পক্ষে, 1 নং হচ্ছে এটা, 1 নং এর উভয় পক্ষে, 1 নং এর উভয় পক্ষে কিউতম মূল নিলে পাই, কিউতম মূল নিলে
নিলে পাই কি পাচ্ছি দেখো, 1 নম্বর উভয় পক্ষে কিউতম মূল দেব। তো মূল নিলে কি পাই সেটাও আমরা লিখবো। একটু খেয়াল করো, 1 নাম্বারটাকে আমরা একটু উল্টা চিন্তা করি, মানে এটাকে বাম পাশ চিন্তা করো, এটাকে ডান পাশ চিন্তা করো একটু। তাহলে এটাকে বাম পাশ, তাহলে উভয় পক্ষে কিউতম মূল মানে হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার 1/q। এইটাকে কিউতম মূল বলা হয়। মূল নেওয়া মানে হচ্ছে যততম মূল নিচ্ছে সেটা 1/, দিয়ে লেখা। আমি একটু পরে দেখাবো যে মূল কেন এরকম করে লিখছি, আগে আমি একটু লেখাটা শেষ করি। কিউতম মূল নিলে পাই এত এর কিউ সংখ্যক মূলের একটি মূল, কিউ সংখ্যক মূলের একটি মূল, এখানে 1/q লিখে যা হয় তা লিখব। কিউ সংখ্যক মূলের একটি মূল মানে এই পাশে যখন আমি কিউ সংখ্যক মূল নিছি, তো এই পাশেও কিউ সংখ্যক মূল নিতে হবে, কারণ এটাকেও যদি আমি উপপক্ষকে রুট করি তাহলে এটাকেও রুট করতে হবে, এটাকেও রুট করতে হবে। আর আমি কিউতম মূল নিছি, তো এখানেও আমাকে কিউতম মূল নিতে হবে, এখানেও আমাকে কিউতম মূল নিতে হবে। খালি ইকুয়াল চিহ্নটা আমি অ্যাপ্লাই না করে এই বাংলা কথাটা লিখছি, অর্থাৎ এত ইকুয়াল এত না লিখে আমি লিখছি এত এর কিউ সংখ্যক মূলের একটি মূল হচ্ছে এরকম cos থিটা বাই কিউ প্লাস i sin থিটা বাই কিউ। এই যে দেখো এটা লিখছি cos থিটা বাই কিউ প্লাস i sin থিটা বাই কিউ হোল টু দি পাওয়ার 1/q, এরকম লিখছি। কেন লিখছি দেখো, এবার আমি মূল টুল সবগুলো একসাথে বুঝাই দেবো, এরপর আরো কাজ আছে আমাদের, সেগুলো আমরা পরে দেখবো। তাহলে আমরা বললাম কি উভয় পক্ষে কিউতম মূল নিয়েছি। মূল নেওয়াটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। ধরো x টু দি পাওয়ার n ইকুয়াল টু x স্কোয়ার ইকুয়াল টু 2, ঠিক আছে? এটাকে আমরা বলি উভয় পক্ষকে রুট করো। তো উভয় পক্ষকে যখন আমরা রুট করি তখন আমরা এভাবে করি রুট ওভার এক্স স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 2, ওকে? তো এরপর লাইন এভাবে আসে স্কোয়ার রুটে কাটা এক্স ইকুয়াল টু রুট 2। খুব ভালো করে খেয়াল করবো, উভয় পক্ষে আমরা রুট করছি। আসলে উভয় পক্ষে রুট করা না, এটা উভয় পক্ষে 2তম মূল নেওয়া হয়। তাহলে রুট করা মানে হচ্ছে 2তম মূল নেওয়া, রুট মানে হচ্ছে 2তম মূল নেওয়া, উভয় পক্ষে 2তম মূল নেওয়া। এখন ধরো এরকম একটা সমীকরণ এক্স কিউব ইকুয়াল টু 3, 2 এক্স কিউব ইকুয়াল টু 2, এটাকে আমি উভয় পক্ষে ঘনমূল করব, যেটাকে আমরা বাংলায় বলি ঘনমূল, আর ইংরেজিতে বলা হয় কিউবিক মূল, কিউবিক রুট করব। কিউবিক রুট কিভাবে করা হয়? এভাবে কিউবিক রুট করব এক্স কিউবকে, কিউবিক রুট করব 2কে। কিউবিক রুট আর কিউবে কাটা যায়, এক্স ইকুয়াল টু কিউবিক রুট 2, এটাকে বলা হয় কিউবিক রুট করা। কিউবিক রুটের বাংলা হচ্ছে 3তম মূল, কিউবিক রুটের বাংলা হচ্ছে 3তম মূল। একইভাবে তুমি যদি 4তম মূল নিতে চাও, ধরো x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2, এখানে তুমি 4তম মূল নিতে চাচ্ছ, তখন তোমাকে এভাবে করতে হয়। এটার আর কোনো সহজ নাম নাই। রুট করলে এটার নাম হচ্ছে, মানে 2তম মূল যদি নিই তাকে আমরা বলি যে রুট, স্কোয়ার রুট, যেটাকে সরাসরি ইংরেজি বলা হয় স্কোয়ার রুট, SQURE স্কোয়ার রুট। 3তম মূল নিলে সেটাকে বলা হয় কিউবিক রুট। কিন্তু এর উপরও যদি কোনো মূল নেওয়া হয় তার জন্য আর কোনো সহজ নাম নাই, এটার জন্য এটাকে বলা হয় 4তম মূল, বাংলায় বলা হয় 4তম মূল, 5তম মূল। অর্থাৎ 3তম মূলকে আমরা ঘনমূল বলি বাংলায়, 2তম মূলকে আমরা বর্গমূল বলি, ঘনমূল। কিন্তু এর চেয়ে যখন বেশি হবে তখন আমরা তাকে এরকম সুন্দর নাম দিতে পারি না, তখন তাকে বলি 4তম মূল। এই রুট এরকম নিলে আমরা বলি 4তম মূল। যদি এই রুট এরকম নিই 5 দিয়ে নিই তাহলে আমরা বলি 5তম মূল। ঠিক একইভাবে এই রুট যদি আমরা পি দিয়ে নিই তাহলে আমরা সেটাকে বলি পিতম মূল। যদি এখানে আমরা কিউ দিই তাহলে আমরা সেটাকে বলি কিউতম মূল। এখন কথা হচ্ছে এই যে পিতম মূল, কিউতম মূল এগুলো নিলাম, কিন্তু এখানে আমি কোনো রুট চিহ্ন দিলাম না। দেখো এখানেও রুট চিহ্ন দিলাম না, এখানেও রুট চিহ্ন দিলাম না, এটা কেন? তাহলে দেখো আগে আমরা তম মূলটা বোঝার চেষ্টা করি। ধরো এক্স টু দি পাওয়ার পি ইকুয়াল টু হচ্ছে 2, ঠিক আছে? এখন আমি উভয় পক্ষে পিতম মূল নেব। পিতম মূল নেওয়া মানে হচ্ছে রুট ওভার এই মাথার এখানে গ্যাপের ভিতরে পি, আর এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার পি ইকুয়াল টু রুট ওভার
এই গ্যাপের ভিতরে পি, এটা হচ্ছে এই হচ্ছে 2। এটা এই জিনিসটাকে আমরা বলি যে পি তম মূল নেওয়া। এই যে পি তম মূল নেওয়া। তো এরপরের লাইন আমরা কি লিখতে পারি? এরপরের লাইন আমরা লিখতে পারি এখানে পি আর পি কাটা, ফলে আমরা লিখতে পারবো পি আর পি কেন কাটা খেয়াল করো, এক্স টু দি পাওয়ার পি, এই রুট ওভার পি যেটা দেখতে পাচ্ছ পি তম মূল, এটাকে 1/p দিয়ে প্রকাশ করা যায়। রুট ওভার মানে রুট পি, এটাকে বলা হয় পি তম মূল। এই পি তম মূলকে 1/p দিয়ে প্রকাশ করা হয়, ইকুয়াল টু এখানে যে রুট ওভার পি দেখতে পাচ্ছ এটাকেও পাওয়ারে 1/p দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পি তম মূল বা কিউ তম মূল এগুলোর ফাইনালি পরিচয় হচ্ছে 1/p বা 1/q, পাওয়ারে 1/p বা পাওয়ারে 1/q। তো আমি এখানে বলছি যে কিউ তম মূল নিয়ে পাই, এই দেখো এটার পাওয়ারে কিচ্ছু নাই, আর এটা যখন আমি কিউ তম মূল নিচ্ছি তখন এই জিনিসটার পাওয়ারে 1/q লিখছি। একইভাবে এটার পাওয়ারে আছে কিউ, আর আমি যখন কিউ তম মূল নেওয়ার পর লিখছি তখন আমি এটার পাওয়ারে 1/q লিখছি। খুব ভালো করে খেয়াল করো, 1/q লিখছি। তার মানে আমি বলতে চাচ্ছি এবার আমরা মূলের বিষয়টা বুঝছি, এবার আমরা এখানে কি বলতে চাচ্ছি সেটা দেখি। অর্থাৎ এই জিনিসটাকে যদি আমি মূল করি, কিউতম মূল করি, রুট নয়, বর্গমূল নয়, ঘনমূল নয়, 4তম মূল নয়, 5তম মূল নয়, তার চেয়েও বেশি, অনেক বেশি কিউতম মূল যদি এটাকে করি তাহলে আমরা কিউ সংখ্যক আনসার পাবো। ওই কিউ সংখ্যক আনসারের মধ্যে একটা আনসার হবে এরকম, বাকি আনসারগুলো কেমন হবে আমি জানি না। এই জন্য আমরা বলছি এই এত উভয়পক্ষে কিউতম মূল নিলে পাই এত এর কিউ সংখ্যক মূলের একটি মূল হচ্ছে এরকম, এত এর কিউ সংখ্যক মূলের, যেহেতু কিউতম মূল নিছে সেহেতু কিউ সংখ্যক মূল আসবে। 2তম মূল নিলে 2টা আসবে মানে বর্গমূল, 3তম মূল নিলে 3টা মূল আসবে অর্থাৎ ঘনমূল, 4তম মূল নিলে 4টা মূল আসবে, 5তম মূল নিলে 5টা মূল আসবে, কিউতম মূল নিলে কিউটা মূল আসবে। তো এত এর কিউতম মূল নিছি সেহেতু এত এর কিউতম মূলের মধ্যে একটা মূল আসবে, ওর মাথার উপরে কিউতম মূল নিলে যা হয় তা, ওর মাথার উপরে কিউতম মূল নিলে যা হয় তা। ওকে, তো এখন আমরা বাকি কথাগুলো বলে ফেলবো। বা এটা এক লাইনে লেখা অনেক কষ্টর, খাতার মধ্যে যখন আমরা লিখি তখন খাতায় জায়গা হয় না আসলে এক লাইনে। তাহলে যদি এক লাইনে জায়গা না হয় ঠিক এইখানে করে লিখবা, অর্থাৎ এই লাইন শেষ করে আবার এদিকে চলে আসবা না, কারণ এটা একটা লাইন আলাদা আলাদা ফরম্যাট। এবার বা দিছে, বা আমরা করব কি, এই জায়গায় একটা কাজ করব। আচ্ছা, বা আমি একটা লাইন বাড়াই, বা এত এর যা আছে তাই লিখবো, বা cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার 1/q এর কিউ সংখ্যক, একটু ডট ডট দিয়ে যায়, তোমরা ডট ডট দিবা না, সংখ্যক মূলের একটি মূল। এই কিউ আর কিউ কাটা কেন, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে গুণ, পাওয়ারে গুণ হয়ে এটা কাটা যাবে। তাহলে আমরা পাচ্ছি cos থিটা বাই কিউ প্লাস আই সাইন থিটা বাই কিউ, থিটা বাই কিউ। তাহলে কি করলাম, জাস্ট আগের লাইনটা লিখছি, খালি কিউ আর কিউ কেটে দিছি। তো সবচেয়ে ভালো হয় যে তুমি এই লাইনটা লিখিও না, এখানে কিউ আর কিউ সরাসরি কেটে এক লাইনে এটাকে সংক্ষেপ করে দাও। অর্থাৎ তুমি এখন বুঝে করতেছো, কি করছো, উভয় পক্ষে তুমি কিউতম মূল নিছো, তাহলে এখানে 1/q আসবে, এটার মাথার উপরেও 1/q আসবে, ওই 1/q আর কিউ কাটা গিয়ে এটা আসছে। তাহলে আমার আবার ডট ডট দিয়ে আবার ওই কিউ কিউ কেটে এক লাইন বাড়ানোর দরকার নেই, এটাই হচ্ছে আমাদের জন্য বেস্ট লাইন। এখন আমি করব কি, এদের মাথার উপর আমি একটা পাওয়ার নিব পি, এদের মাথার উপর একটা পাওয়ার পি নিব। তাহলে বা এটার মাথার উপরে পি নিলাম, তাহলে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার 1/q তো যেমন আছে তেমন আছে, তাদের মাথার উপর আমি একটা পাওয়ার নেব পি। এই পি পাওয়ার নিচ্ছে আসলে আমি p/q বানানোর জন্য। খুব ভালো করে খেয়াল করো, আমি যদি p/q বানাইতে পারি তাহলে এখানে আমি n বসাই দিতে পারবো, cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n বসাইতে পারবো। কিন্তু এখন আমি এখানে পি এর অভাব বোধ করতেছি, সেই জন্য আমি এর পাওয়ার নিচ্ছি পি। তাহলে এত টু দি পাওয়ার পি এর একটি মূল, এত টু দি পাওয়ার পি এর একটি মূল। খেয়াল করো, এটার যদি একটা মূল এরকম আচরণ করে তাহলে ওর মাথার উপরে পি নিয়ে যে মূলটা আসবে সেই মূলটার একটা মূলও ওর মাথার উপরে পি এর দিলে যেরকম আচরণ করবে সেরকম করবে। মূল এটা লিখে ফেলবো cos থিটা বাই কিউ প্লাস আই সাইন থিটা বাই কিউ হোল টু দি পাওয়ার
পি। তাহলে কি করলাম দেখো, জাস্ট একদম সিম্পল ভাবে তুমি চিন্তা করো, এটার পাওয়ার পি নিছি তো ওইটার পাওয়ারও পি নিছি, মাঝখানে বলছে একটি এত এর একটি মূল। ওকে, মানে যেটা সমান চিহ্ন দিতে পারতাম সেটা সমান চিহ্ন না দিয়ে এর একটি মূল এই কথাটা লিখছি। তাহলে এত এর মাথার উপরে পি নিলে যা হবে তার একটা মূল, এত এর মাথার উপরে মানে এটার মাথার উপরে পি দিলে যা হবে তাই। বা বা এবার আরেকটা লিখি, বা আমরা এটাকে এই পিকে আমরা এখানে গুণ করে ফেলতে পারি। তাহলে আমরা পাচ্ছি cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার পি বাই কিউ। পি বাই কিউ, খুব ভালো করে খেয়াল করো, পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার উপরে গুণ। আমরা কিন্তু ওকে ভিতরে ঢুকাতে পারি না, কারণ আমরা এখনো ডিমোয়েভরের উপপাদ্য অনুসারে ভগ্নাংশের জন্য কোনো কিছু পাই নাই, আমরা মাত্র মূলদীয় ভগ্নাংশটা কাজ করতেছি। এত এর একটি মূল, এগুলো তুমি বাংলায় লিখবে, আমি ডট ডট দিচ্ছি। মূল হচ্ছে পিটা, খেয়াল করো এই পিটা কি, যোগবোধক বা বিয়োগবোধক পূর্ণ সংখ্যা। যোগবোধক বা বিয়োগবোধক পূর্ণ সংখ্যা, তো যোগবোধক বা বিয়োগবোধক পূর্ণ সংখ্যার জন্য ডিমোয়েভরের উপপাদ্য কিন্তু প্রমাণিত হয়েছে, একটু আগে আমরা প্রমাণ করে তারপরে এখানে আসছি। তাহলে এই পি এর জন্য ডিমোয়েভরের উপপাদ্য প্রমাণিত, সুতরাং এই পি কে আমরা ভিতরে গুণ করে দিয়ে লিখতে পারবো। তাহলে আমরা লিখব cos পি থিটা বাই কিউ প্লাস আই সাইন কিউ থিটা, সরি পি থিটা বাই কিউ, পি থিটা বাই কিউ। তাহলে কি করলাম, ডিমোয়েভরের উপপাদ্য অনুসারে পি কে এই থিটার এই থিটার সাথে গুণ করে দিছি। কেন? কারণ পি যোগবোধক বা বিয়োগবোধক পূর্ণ সংখ্যা, আর এই যোগবোধক বা বিয়োগবোধক পূর্ণ সংখ্যা হলে তার জন্য যে ডিমোয়েভরের উপপাদ্য সত্য সেটা আমরা একটু আগে প্রমাণ করে আসছি। আর ওই প্রমাণের ভিত্তিতে আমরা এখানে লিখে দিতে পারছি যে ভাই তোর মাথার উপরে পি আছে, তো ডিমোয়েভর সাহেব বলছেন এই পিটা এখানে এখানে বসাই দাও, কোনো অসুবিধা নেই। ওকে, তো এরপরে আমাদের ইম্পর্টেন্ট লাইনটা আসবে এবং উপপাদ্যটা প্রমাণ হয়ে যাবে। এরপরে লাইনে আমি তো জায়গা নাই, নিচেই লেখা উচিত। আচ্ছা আমি জায়গা নাই কি করব, আচ্ছা জায়গা নেই তো বুঝাই দিই। এরপরে লাইনে আমরা লিখবো যেটা, সেটা আমি এটাকেই মুছে মুছে লিখে দিব। ওকে, এরপর লাইনে আমরা লিখবো বা cos থিটা প্লাস আই সাইন থিটা, এই যে পি বাই কিউ দেখা যাচ্ছে না, পি বাই কিউর জায়গায় আমরা পি বাই কিউর মান এই এনটা লিখে দেব, পি বাই কিউর মান এন লিখে দেবো। এন এর একটি মূল, তাহলে কি লিখলাম cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন এর একটি মূল। এই এখানে পি বাই কিউ দেখতে পাচ্ছি না, এই পি বাই কিউ না লিখে আমরা লিখবো এন থিটা। থিটা তো থিটার জায়গায় থাকবে, পি বাই কিউর বদলে লিখবো এন। থিটা থিটার জায়গায় থাকবে, পি বাই কিউর বদলে লিখবো এন। একইভাবে এখানে থিটা থিটার জায়গায় থাকবে, পি বাই কিউর বদলে লিখবো এন, ফলে এটা হয়ে যাবে এন থিটা। এন থিটা, এবং প্রমাণ হয়ে গেছে। তাহলে একটু বুঝতে কষ্ট হইলো, লেখা কিন্তু বেশি নেই, 4-5 লাইন লেখা, কিন্তু বুঝাইতে অনেক কষ্ট হয়েছে। তাহলে আমরা বললাম কি যে এটার একটা মূল হবে এরকম, অর্থাৎ cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন এর একটা মূল cos n থিটা প্লাস আই সাইন n থিটা এই টাইপের আসবে। তাহলে মূলদীয় ভগ্নাংশের জন্য প্রমাণ হয়ে গেছে, যেমন আমরা লিখবো যে সুতরাং উপপাদ্যটি n সংখ্যক সকল মানের জন্য সত্য লিখছে। আমরা বলবো যে সুতরাং উপপাদ্যটি মূলদীয় ভগ্নাংশের জন্য সত্য। আমরা এখানে সুতরাং উপপাদ্যটি মূলদীয় ভগ্নাংশের জন্য সত্য। এই এখন আমরা পুরো উপপাদ্যটা শিখলাম। অনেকে ভাবে যে আমরা উপপাদ্যটা শিখে ফেলছি, এই করে ফেলছি, যোগবোধকের জন্য শিখে মনে করে আমরা শিখে ফেলছি, বিয়োগবোধকের জন্য শিখে মনে করে আমরা শিখে ফেলছি, লাস্টেরটা আর লাগবে না। এবার আমরা তাদের জন্য কিছু আলোচনা করব যে লাস্টেরটা লাগবে কখন, ফার্স্টেরটা লাগবে কখন, আর কোনটা কখন লিখতে হবে, বা কি ধরনের প্রমাণ আসলে কি লিখতে হবে। ডিমোয়েভরের উপপাদ্যটা অনেক বড় হওয়ায় পুরোটা প্রমাণ কখনো লিখতে বলে না, তারপরেও আমরা পুরোটা প্রমাণ লিখতে বললে কি করব সেটাও আমরা জানার চেষ্টা করব। এখন আমাদের প্রমাণ শেষ, আমরা লাস্টে এইটুকু শেষ করার পর আমরা লাস্টে শুধুমাত্র লিখব সুতরাং উপপাদ্যটি মূলদীয় ভগ্নাংশের জন্যও সত্য, ব্যাস প্রমাণ শেষ, কাহিনী শেষ। এবার পরীক্ষায় প্রমাণটা 3 ভাবে আসতে পারে। একটা হচ্ছে, আমি এগুলো মুছে ফেলি, এই উপপাদ্যটা তোমাদেরকে হয়তো 2 বার দেখতে হতে পারে, কারণ এটা একটু এই লাস্টের অংশটা একটু কঠিন, একটু টেনে টেনে দেখবা, টেনে টেনে দেখলে তোমরা বুঝতে পারবা। খেয়াল করো, ডিমোয়েভরের উপপাদ্যটা মোটামুটি 3টা পার্টিশনে ভাগ করা। কখনো কখনো প্রমাণটা পুরাটা করতে দেয় না, কখনো কখনো শুধু প্রমাণটা যোগবোধকের জন্য দেয়, শুধু বিয়োগবোধকের জন্য দেয়, শুধু মূলদীয় ভগ্নাংশের জন্য দেয়। খেয়াল করো তাহলে কি করতে হবে। যদি প্রশ্ন এমন আসে যে ডিমোয়েভরের উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো, ডিমোয়েভরের উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো, তখন তোমাকে একদম A to Z পুরা লিখতে হবে, আজকে যা পড়ছো সব লিখতে হবে। কি বলছি, আমি একটু লিখে দিই, ডিমোয়েভরের উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। প্রশ্ন যদি এভাবে আসে তাহলে তোমাকে
যোগবোধকের জন্য যে প্রমাণ সেটাও লিখতে হবে, বিয়োগবোধকের জন্য যে প্রমাণ করেছি সেটাও লিখতে হবে, মূলদীয়র জন্য যে প্রমাণটা করছি সেটাও লিখতে হবে। আর এই তিনোটা মিলেই তুমি নাম্বারটা পাবা। ওকে, তাহলে ডিমোভের উপপাদ্য বর্ণনাও প্রমাণ করো বললে আমাকে এই তিনোটা লিখতে হবে, কোনোটা ছাড়া যাবে না। কিন্তু কখনো কখনো বলে, এভাবে বলে যে এন যোগবোধক পূর্ণ সংখ্যা হলে, এন যোগবোধক পূর্ণ সংখ্যা হলে ডিমোভের উপপাদ্যটি প্রমাণ করো। এন যোগবোধক পূর্ণ সংখ্যা হলে ডিমোভের উপপাদ্যটি বর্ণনাও প্রমাণ করো। কি বলছি নিশ্চয়ই শুনছো? এন যোগবোধক হলে, এক যোগবোধক পূর্ণ সংখ্যা, সরি, এন যোগবোধক পূর্ণ সংখ্যা হলে ডিমোভের উপপাদ্যটি বর্ণনাও প্রমাণ করো। তখন আমি শুধুমাত্র যোগবোধকের জন্য যে প্রমাণটা করছি প্রথম অংশ সেটাই করব, আর বাকিগুলো করব না। একটুকুই আমার কাছে চাইছে। যোগবোধক পূর্ণ সংখ্যার জন্য হলে খালি যোগবোধক পূর্ণ সংখ্যাটা করব। কখনো কখনো প্রশ্ন আসে এন বিয়োগবোধক পূর্ণ সংখ্যার জন্য ডিমোভের উপপাদ্যটি বর্ণনাও প্রমাণ করো। এন বিয়োগবোধক পূর্ণ সংখ্যা হলে বা এন বিয়োগবোধক পূর্ণ সংখ্যা এর জন্য ডিমোভের উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো। ওকে, তখন তোমাকে যোগবোধকটাও করতে হবে, সেই সাথে বিয়োগবোধকের প্রমাণ তো অবশ্যই করতে হবে। কি বলছে? শুধু যোগবোধকের জন্য আসলে তুমি শুধু যোগবোধকের প্রমাণ করেই বেঁচে যাবা। কিন্তু যদি বিয়োগবোধকের জন্য আসে তাহলে তোমাকে যোগবোধকও করতে হবে, সেই সাথে বিয়োগবোধকও করতে হবে। শুধু বিয়োগবোধক করলে হবে না, যোগবোধক প্রথমে প্রমাণ করবা, তারপর বিয়োগবোধক প্রমাণ করবা। ওকে, আর তারপরে আরো একভাবে আসতে পারে, সেটা হচ্ছে এন মূলদীয় ভগ্নাংশ হলে, এন মূলদীয় ভগ্নাংশ হলে ডিমোভের উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো। তখন আমাকে যোগবোধকের জন্য প্রমাণ করতে হবে, বিয়োগবোধকের জন্য প্রমাণ করতে হবে, লাস্টে মূলদীয়র জন্য অবশ্যই প্রমাণ করতে হবে। অর্থাৎ এভাবে প্রশ্ন আসা আর এভাবে আসার মধ্যে কোনো পার্থক্য নাই। তাইলে আমরা বুঝলাম কি, ডিমোভের উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো বললেও পুরাটাই লিখতে হবে যা শিখছি আজকে, এন মূলদীয় ভগ্নাংশের জন্য বললেও যা শিখছি পুরোটা আজকে সব লিখে দিতে হবে। শুধুমাত্র আমরা বেঁচে যাব যদি আমাদেরকে যোগবোধকের জন্য প্রমাণ করতে বলে, তাহলে আমরা শুধু যোগবোধকেরটা লিখবো, বেঁচে যাব। আর যদি বিয়োগবোধকের জন্য প্রমাণ করতে বলে তাহলে আমরা যোগবোধক আর বিয়োগবোধক দুইটা লিখেই বেঁচে যাব। কিন্তু বাকি দুই ধাপে যদি প্রশ্ন দেয় তাহলে আমাদেরকে পুরোটাই লিখতে হবে। তো উপপাদ্যটার এই লাস্টের অংশটা একটু বোঝানোর সমস্যার কারণে, মানে সমস্যা না, আসলে এটা স্টুডেন্টদের আসলে এই বেসিকটা নাই যে এত এর মূল, তারপরে রুট করা, বর্গমূল করা, ঘনমূল করলে কয়টা মূল আসতে পারে, এগুলো আসলে এইসব বেসিকগুলো আমাদের বাংলাদেশের লেখাপড়া অনুযায়ী আসলে খুব একটা শেখানো হয় না। আসলে স্টুডেন্টরা, আমরা নিজেরাও আসলে ইন্টারমিডিয়েটে জানতে পারি না এই বিষয়গুলো, অনার্স শেষে শিখতে হয়েছে। ঠিক আমরা যেভাবে তোমাদেরকে শিখাচ্ছি সেভাবে আমাদের স্যাররা আমাদেরকে এই বয়সে শিখাইছে। যাই হোক, তো এখন খুব বেশি কঠিন কিছু না, তুমি চেষ্টা করলেই পারবা। খুবই সহজ উপপাদ্য, লাস্টের অংশে খালি 6-7টা লাইন আছে, ওই 6-7টা লাইনও লজিক্যালি আসছে, খালি ইকুয়েল চিহ্ন আসে নাই। ইকুয়েল চিহ্ন আনা যায় না, কারণ হচ্ছে এখানে অনেক মূল আসবে, অনেক মূল আসবে, যার মধ্যে একটা মূল এরকম হবে, বাকি মূলগুলো কেমন হবে সেটা ওই প্রশ্ন দেখেই শুধুমাত্র বোঝা সম্ভব, আন্দাজে বলা সম্ভব নয়। যাই হোক, তাহলে ডিমোভের উপপাদ্য তোমরা একটু শিখে রাখবে, এটা এবারের পরীক্ষার জন্য আসলে যদি গতবার না এসে থাকে তাহলে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। আর যদি গতবার এসে যায়, কোনো একটা ভাবে আসছে, ধরো ডিমোভের উপপাদ্য যোগবোধকের জন্য প্রমাণ বলছে, আর একবার বিয়োগবোধকের জন্য বলে দিতে পারি, অর্থাৎ এটা সবসময়ের জন্যই আসলে ফেভারিট একটা উপপাদ্য, তাই এটা কোনোবারই না শিখে থাকা উচিত না।